প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের ন্যায় যে আমি প্রোগ্রামগুলো চালু করেছি আপনাদের সাথে রাজনৈতিক মতামতের বিষয়গুলো শেয়ার করতে, আজকে আমার সামনে সেই মতামত শেয়ার করার জন্য আছেন তানভীর ইসলাম স্বাধীন। তিনি ইউনিভার্সিটি অফ লন্ডনের শিক্ষার্থী, একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি জোনে যেই আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি সেখানে কিন্তু তারা অগ্রভাগে ছিলেন। তানভীর ইসলাম স্বাধীনের কাছ থেকে আমরা এই হাসিনা উত্তর বাংলাদেশে কিভাবে একটা বৈষম্যহীন সমাজ, কিভাবে একটি বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করবেন তারা, এবং সেই পার্থক্যটা আসলে কোন জায়গায় থাকবে হাসিনার শাসন আমল থেকে, সেটা আমরা তানভীর ইসলাম স্বাধীনের কাছ থেকে জানবো। স্বাধীন, একটু বলবেন নতুন যে বাংলাদেশ আমরা আসলে আশা করছি এবং আপনারাও যে স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন, নতুন বাংলাদেশ আসলে সেই নতুন বাংলাদেশটা কি, এবং হাসিনার শাসনের সময়ের থেকে সেই নতুন বাংলাদেশের মৌলিক পার্থক্যগুলো কোথায় থাকবে? ধন্যবাদ। আমি যদি বলি তাহলে যে আমরা ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছি, এবং আপনার প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ সরকারের সাথে আমাদের পার্থক্যটা কি হবে। আমি যদি সেই স্থান থেকে বলি যে এটা আকাশ পাতাল ডিফারেন্স, আকাশ চুম্বি পার্থক্য হবে। কারণ আপনি দেখবেন শেখ হাসিনার 16 বছরের স্বৈরাচার মূলক যে একটি আমল গেছে, সেই আমলে আপনি দেখবেন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা বাংলাদেশের টপ শীর্ষ স্থানে বসে আছে। আপনি আমলাতন্ত্র থেকে শুরু করে, লেজিসলেটিভ থেকে শুরু করে এক্সিকিউটিভ এবং বিচার বিভাগ পর্যন্ত, যেখানে আমরা জানি বিচার বিভাগ স্বাধীন, সেই বিভাগকেও তারা নিয়ন্ত্রণ করেছে। এবং শিক্ষার্থীদের, এবং এছাড়াও আপনি যদি যান যে সিন্ডিকেট, বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ঋণের ব্যবসা থেকে শুরু করে বড় বড় সালমান এফ রহমানের মতো ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যবসা সিন্ডিকেট চলছে, যার ফলে উচ্চ যে দ্রব্যমূল্য হয়েছে, দুর্নীতি আমরা দেখেছি। একটা চাকরির জন্য একটি সন্তানকে 10 লাখ 15 লাখ টাকা ঘুষ দিয়ে একটি পরিবারকে নিঃস্ব করে তারা চাকরিতে অন্তর্ভুক্ত করেছে। এছাড়া যদি আপনি দেখেন যে ছাত্ররা যে বেকার আছে, মেধাবীদের যে বেকারের একটা সমস্যা আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরো একটা শিক্ষার্থী আজকে বেকার। আজকে তার একটা অন্যতম কারণ হয়েছে, আপনি এর আগে দেখবেন যে গণভবনে একটা কিছু তালিকা পেয়েছে, যেখানে প্রকাশিত হয়েছে যে কিছু কিছু সংসদ সদস্য সুপারিশ প্রাপ্ত। এখন তারা সুপারিশ প্রাপ্ত হয়েছে বিসিএস এর মতো একটি বাংলাদেশের পাবলিক সার্ভিস সার্ভেন্ট একটি পরীক্ষায় তারা সুপারিশ প্রাপ্ত হয়েছে, কিন্তু তারা মেধাব তর্কে না, তারা সুপারিশ হয়েছে তাদের টাকার জোরে। তা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তো মেধাবী শিক্ষিত এমনি মানে চাকরি পাবে না, তাদেরকে এমনি 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা ঘুষ এমনি দিতে হবে, কারণ তারা মেধাবী হলে মেধার কোনো জোর নেই। এখানে টাকার জোরটা আমরা হাসিনার আমলে দেখেছি। আর সেই আমলটা পার হয়েছে আপনার 5ই আগস্টের গণবিপ্লবের পর, যেখানে আপনি দেখেছেন মূল যে আন্দোলনের লক্ষ্যটা ছিল সেটা ছিল কোঠা আন্দোলন, অর্থাৎ কোঠার যে বৈষম্যটা মুক্তিযুদ্ধদের এত বেশি, তারপরে এরপরে আরো যে বৈষম্যটা ছিল, দেখেন সেই বৈষম্য থাকবে না সেটা আমরা বুঝতে পেরেছি। আপনি বললেন যে এই সময়তে চাকরিতে নিয়োগ বাণিজ্য হতো, বেকারত্ব সমস্যা আছে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এদেশের মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বাস করে বিশাল একটা অংশ। এই দারিদ্র, বেকারত্ব এবং চিকিৎসা ব্যবস্থার যেই আমাদের সংকট রয়েছে, আমরা পার্শ্ববর্তী দেশে চিকিৎসার জন্য যাই, একই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে দিয়েছে বলেই বলা যায়, যে শিক্ষা ব্যবস্থা বলা কিছু এক্সিস্ট করে না। পরবর্তী বাংলাদেশে মানুষের পেটের ক্ষুধা থেকে চিকিৎসা, শিক্ষা, এই ধরনের সমস্যাগুলোর সমাধান আসলে হবে কিনা, এই পার্থক্যটা আসলে আমরা করতে পারবো কিনা, ঘুষ, দুর্নীতি, বাণিজ্য, এগুলো তো অবশ্যই আমরা চাই না, কিন্তু সেই ডিফারেন্স গুলো আসলে থাকবে কিনা? হ্যাঁ, এই ডিফারেন্স গুলো অবশ্যই থাকবে। কারণ যখন আপনি দেখবেন যে তারুণ্যের নেতৃত্ব আমরা যখন বাংলাদেশে পরিলক্ষিত পাবো, তারুণ্যের নেতৃত্ব আমাদের বাংলাদেশে যখন আসবে, তার ভিতরে কিছু কিছু সমস্যা থাকতেই পারে। কারণ সব জায়গায় যে 100% সুবিধা হবে তা না, কিছু কিছু সমস্যা আমাদের তারুণ্যের নেতৃত্ব থাকবে। তো এইখানে আপনি যখন আসবেন তখন দেখবেন দুর্নীতিগ্রস্ততা আমাদের তারুণ্যের নেতৃত্বে বন্ধ হচ্ছে। আপনি দেখবেন তারুণ্যের নেতৃত্বের মাধ্যমে যে এককালীন যারা বড়লোক হচ্ছে তারা বড়লোক হয়ে যাচ্ছে, তাদের কিন্তু ওই যে ঋণ খেলাপির কোনো সম্ভাবনা দেখিত না। কিন্তু যারা গরিব তারা আজীবন ঋণ খেলাপি এবং সুদের ভাত টানতে টানতে গরিবই থেকে যাচ্ছে। আপনারা একজন দেখবেন জেলের একটু সংশোধনী দিতে চাই, ঋণ খেলাপি কিন্তু আসলে গরিব মানুষ খুব বেশি একটা হয় না। এদের যেভাবে হোক আমরা দেখি তাদের সম্পদ, গরু, এগুলো কিন্তু এনজিও কর্মীরা নিয়ে যায়, যদি তারা দিতে না পারে, সক্ষম হয়। ঋণ খেলাপি বলতে তো আমরা সালমান এফ রহমান কি বুঝি, বা এই ধরনের ব্যবসায়ী যারা, তারাই তো মূলত ঋণ খেলাপি হয়। ব্যাপারটা হচ্ছে সালমান এফ রহমানকে আমরা সচক্ষে দেখছি, কিন্তু আপনার যখন একজন গরিবের মানুষের একটা গরু থাকবে 50,000 টাকার, যখন এনজিও কর্মীরা এসে টাকা দিবে না, গরুটাকে নিয়ে যায়, ওটা ওই যে ঋণ খেলাপি বলেই নিয়ে দেওয়া হয়।
আমি মনে করি। সেটা আসলে তারা দায়টা আসলে আলটিমেটলি শেষ পর্যন্ত মিটে যায় যে কোনো ভাবে। হ্যাঁ, তাদেরকে ওই যে তাদেরকে আপনার বশীকরণ, যেটাকে বশীভূত করে তাদের কাছ থেকে ওইটা মানে অত্যাচারিত ভাবে নিয়ে যাওয়া হয়। আর সালমান এফ রহমান, তাহলে আপনি যদি আমার সেই কথায় আসেন, তাহলে সালমান এফ রহমান এত বড় একজন ঋণ খেলাপি হওয়ার পরও তাকে কেন বাংলাদেশ বারবার ঋণ দিচ্ছে? ক্ষুধা, দুর্নীতি এবং এইসব ঘুষ বাণিজ্যের কথা বললেন, এগুলো তো আসলে আমরা পরিবর্তন দেখতে চাই। কিন্তু আরো আপনাকে আমি যেটা জানতে চেয়েছিলাম যে পরবর্তী হাসিনা উত্তর বাংলাদেশে নতুন যে বাংলাদেশ আসবে, সেখানে এই যে আয়নাঘরের মতো পরিস্থিতি, সেখানে ক্রস ফায়ার, এবং আপনি দেখবেন মব তৈরি করা মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ আছে যে এটা চুরি করছে তাকে পিটিয়ে হত্যা করো। এই যে ধরনের টেন্ডেন্সি আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এস্টাবলিশড হয়ে গেছে, সেটা থাকবে কিনা? এবং ক্রস ফায়ার দিলে আমরা অনেকে খুশি হই যে এখানে সে কি করে, এটাকে কি বলে, দর্শন করেছে, তাকে হত্যা করা হয়েছে, আমরা খুব হাতে ক্লাব দিছি। তো এই যে মব জাস্টিস এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই বিষয়গুলো আসলে হাসিনা উত্তর বাংলাদেশে থাকবে কিনা? আমি ঠিক এই কমন জায়গাগুলো আপনার কাছ থেকে জানতে অবশ্যই চাচ্ছিলাম। থাকবে না, অবশ্যই থাকবে না। কারণ এর একটা কারণ হচ্ছে, আপনি যখন বিচার বিভাগকে স্বাধীন করে দিবেন, যখন বিচার বিভাগ স্বাধীনতা পাবে এবং একজন বাংলাদেশের প্রধান বিচারপতি যখন তার স্বতন্ত্র একটা বোর্ডের মাধ্যমে বিচার বিশ্লেষণ করতে পারবে, তখন অবশ্যই এরকম কোনো কার্যক্রম থাকবে না। কারণ আইনের শাসনটা বাংলাদেশে মানে সুন্দরভাবে একটা বাংলাদেশের শাসনটা হবে। বিচার বিভাগ যদি স্বাধীন থাকে, সেক্ষেত্রে আইনের শাসন সঠিকভাবে কাজ করার কথাই এবং এমনটাই হবে আশা করছি। তরুণের নেতৃত্বে, তারুণ্যের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ আমরা আশা করছি, সেখানে অবশ্যই বিচার বিভাগটা স্বাধীন থাকবে এবং রাষ্ট্রের নির্বাহী বিভাগ সম্পূর্ণভাবে বিচার বিভাগ এবং প্রশাসনকে একেবারে যাতে নিজেদের করায়ত্তে না রাখতে পারে, সেই কারণে সংবিধান সংস্কারের কথা আছে, সেটাও হবে, সেই আশাবাদ আমরা রাখছি।